স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন কিশমান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সাথে রয়েছে আমি সুলতানা স্বর্ণা এবং আজকের আমাদের মূল আলোচনার বিষয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কতটা চ্যালেঞ্জ। এবং আজ আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। প্রথমেই স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে এবং তার পাশাপাশি আসলে যুক্ত করতে চাই গত কয়েকদিনের প্রেক্ষাপট যদি বলি, 5 আগস্ট পরবর্তী কিংবা পুরো বছরব্যাপীর প্রেক্ষাপটই যদি বলি, আইন শৃঙ্খলা কতটুকু মানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যেমন আলোচনা করতে চাই, তার পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে মানুষের ভেতরেও কিন্তু সেই সচেতনতাটা অনেকটাই হয়তোবা কমে গেছে। উদাহরণ দিয়ে যদি বলি, 5 আগস্ট পরবর্তী সময়ে সেই অটোরিকশা হোক কিংবা মোটর সাইকেলে 3 জন করে চলা, হেলমেট না পরা, এ ধরনের বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমরা দেখছি, যেগুলো এর আগে 5 আগস্টের পূর্বে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব কঠোর হাতে দমন করেছিল। তো এই ধরনের প্রেক্ষাপটে বর্তমানে আইন শৃঙ্খলা এখন রক্ষা করা কতটা চ্যালেঞ্জের, শুরু করতে চাই। আমি বলবো খুব সুন্দর, আপনার কথার মধ্যে একটা উত্তর নিহিত আছে। সেটা হলো যে সর্বপ্রথম আপনাকে সারা পৃথিবীর ইতিহাস জানতে হবে। এ ধরনের একটা বিপ্লবের পর যে ধরনের আইন শৃঙ্খলার অবনতি হয়, হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ, দলে দলে, গোত্রে গোত্রে, জাতিতে জাতিতে যে ভয়াবহ পরিস্থিতি হয়, সেটা কিন্তু আমাদের হয়নি, বরং বিশ্ব আমাদের প্রশংসা করেছে। গত 16 বছর যেভাবে আপনি নিজে বলেছেন যে দমন করা হয়েছিল, এখানে ছোট্ট একটা কথা বলি। আমাদের প্রধান উপদেষ্টা, উনি অত্যন্ত পরিপক্ক মানুষ, উনি একটা কথাই বলে যাচ্ছেন যে তাদেরকে বলতে দাও, তাদের কথা শোনো। এতটি বছর তারা তাদের আবেগ, তাদের কষ্ট, তাদের বেদনা, তাদের চাওয়া পাওয়া, তাদের অধিকার কোনো কিছুই বলতে পারে নাই। শোনো, তাদের বলতে দাও। আমরা কতটুকু করতে পারবো না পারবো তাদের বলতে দিতে হবে, তারপর আমরা বিবেচনায় নিতে পারবো। এটা গেল একটা। আর একটা হচ্ছে 5-এর পরে একটা গণতান্ত্রিক পরিবেশে সবাই নিঃশ্বাস নিচ্ছে, এটা দলমত নির্বিশেষে, এমনকি যে দল ক্ষমতা থেকে গেছে সবার সাথে তো আমরা তো বাঙালি, একে অপরের পারিবারিকভাবে আত্মীয় স্বজন সম্পর্ক রয়েছে। সবাই বলে যে হ্যাঁ, এখন একটা পরিবেশ হচ্ছে, আপনি আপনার কথা বলতে পারছেন, আমি আমার কথা বলতে পারছি, উনি ওনার কথা বলতে পারছেন। উনি তো আরও বেশি বলতে পারবেন, কারণ উনি হচ্ছে আইনজ্ঞ, উনি হি ইজ দি মেকার্স অফ লয়ার অফ দিস কান্ট্রি। সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের উনি একজন শিক্ষকও বটে, আর আমার একটা ভালো বন্ধু উনি। তো সেই দিক থেকে আমি বলবো যে এখন এই পরিবেশে এটা আমি স্বাভাবিক দেখি। তবে একটু আসছি, আমি একটু একবারে ছেড়ে দিই। সেটা হচ্ছে, দেখুন, আমাদের পুলিশটা টোটালি ক্লাপস করেছে, এটা ভুলে গেলে চলবে না। এখন আমার নিজের যদি আলো না থাকে, সূর্যের কাছ থেকে আলো ধার করে কতটুকু আলো ছড়ানো যাবে? অর্থাৎ আর্মি তাদের সহযোগিতা করছে, সহায়তা করছে, কিন্তু পুলিশ এখনও সঠিকভাবে কার্যকরী পর্যায়ে আমরা আনতে পারি নাই। আর্মি ইজ নট ডিজাইন ফর পুলিশিং, এটা বুঝতে হবে। আর্মির একটা পারপাস, ট্রেনিং, তাদের অস্ত্র, তাদের মন মেজাজ, ভাবনা চিন্তা সব কিছু ভিন্ন, আর পুলিশেরটা ভিন্ন। তো এই ক্ষেত্রে একটা বিষয় দেখেন যে আমি আপনার কথার মধ্যে কিছুটা এলিগেশনের মতো মনে হয় যে সবাই কি মনে করছে যে আইন নাই, এরকম কিছু। আসলে তা না। আপনি নিজেই বললেন যে হেলমেট ল, উনি এই লয়ের তো থিওরি অনেক বলতে পারবেন। ল কামস ফ্রম ইনহেরেন্ট ফিলিংস অফ রেসপেক্টিং ইচ আদার। সেইটা যখন না হয়, ল অ্যান্ড অর্ডার ইজ দি মেডিসিন অফ বডি পলিটিক্স। হোয়েন পলিটিক্স গেট সিক, দেন ইউ হ্যাভ টু অ্যাডমিনিস্টার দি ল অ্যান্ড অর্ডার। এটাই হচ্ছে ল অর্ডার। কারে দিয়ে দেবেন? পুলিশ মেইনলি। সে পুলিশটা যেহেতু ড্যামেজ হয়ে গেছে,
মোরালি তারা ডাউন, তাদের উপরে আক্রমণ এবং পুলিশকে ব্যবহার করা হয়েছে কিভাবে, তা নিয়ে অতীতে অনেক আলোচনা হয়েছে। এখন যে অবস্থা আছে, আশা করছি যে একেবারে হতাশাগ্রস্ত হওয়ার মতো কিছু নাই। আরেকটা এখন মিডিয়ার জগতে ছোট্ট একটা ঘটনা হলে অনেকে বানিয়েছেন বলে, আমি আশা করি যে উনি এটা নিয়ে বিশদ গবেষণা করেন, ওনার কাছ থেকে আমরা ভালো শুনতে পাবো। কিন্তু হতাশার কথা নয় আপনি বলছেন, কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনেও কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পরে, 5 আগস্ট না, তিনি শপথ নেওয়ার পরে কিন্তু আমরা দেখছি ওখানেও অনেক কেওটিক একটা সিচুয়েশন হয়েছিল এবং প্রতিনিয়তই কিন্তু হয়েছে। তারপরে কিন্তু সবাই চলে যাওয়ার একটা প্রবণতা, আমরা যারা মাঠে সাংবাদিকতা করি আমরা কিন্তু প্রতিনিয়তই দেখেছি যে আমরা হয়তো বা বলবো, কিন্তু সেক্ষেত্রেও বলারও কিছু মাধ্যম থাকে। সেক্ষেত্রে শেখ হাফিজুর রহমান কার্জন, আপনার কাছে আসলে আসতে চাই। গত কয়েক মাসের প্রেক্ষাপট যদি বলি, আমি জিলুর রহমানের সাথে কিছুটা সহমত প্রকাশ করেই আসলে বলছি যে মানুষ বলতে চায়, মানুষের বলার হয়তোবা আগে মাধ্যম ছিল না, কিংবা হয়তোবা এতটা স্বাধীনতা তারা পায়নি, বাক স্বাধীনতার কথা আমরা বারংবার যেখানে আসছি। তবে তার মানে কি এই যে আমরা পুলিশকে, কিংবা জিলুর রহমান যেভাবে বললেন যে পুলিশ কিন্তু রাষ্ট্র গঠনে এবং রাষ্ট্রকে একটি কাঠামোতে রাখার জন্য সবচেয়ে বেশি, আমি বলবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে কিন্তু কাজ করে, কারণ তাদের কাজ জনমানুষের সাথে কাজ করা। হয়তোবা অতটা সেনাবাহিনী কিংবা র্যাব কিংবা অন্যান্য মাধ্যম আইন শৃঙ্খলা বাহিনী করছে না। সেক্ষেত্রে পুলিশের উপর যে আগ্রাসী একটা আমরা মনোভাব দেখেছি, কিংবা এখনও ট্রাফিকের উপর যে আগ্রাসী মনোভাব আমরা পোষণ করতে দেখি মানুষকে, এর কারণে কি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বর্তমানে প্রেক্ষাপটে কাজ করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহ আলোচক মেজর জিল্লুর ভাই যথার্থই বলেছেন। বিষয়টা হচ্ছে যে এরকম যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কোনো সরকারের পতন হয়, তারপরে বেশ কিছুদিন তো নানা রকম অস্থিতিশীলতা থাকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়, এবং আপনি দেখবেন যে 5ই আগস্টের পরে প্রথম 3 দিন কোনো সরকার ছিল না। 8ই আগস্ট যখন নতুন অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় শপথ গ্রহণ করে, তারপরেও কিন্তু আপনি দেখবেন যে চুরি ডাকাতি হচ্ছিল, তারপরে ছিনতাই হচ্ছিল, তারপরে আন্দোলনের কথা যেটা বললেন, আমি যতটুকু আমার মনে পড়ে, আমি একটু তালিকা করছিলাম যে সচিবালয়ের মধ্যে ছাত্ররা যখন তখন ঢুকে পড়লো, তারপরে আনসারদের আন্দোলন হলো, পুলিশের আন্দোলন হলো, সচিবালয়ের মধ্যে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী ছিলেন, হ্যাঁ না, সচিবালয়ের মধ্যে যে কর্মচারীরা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন, কিছুদিন আগে তারা মহাসমাবেশও ডেকেছিলেন, সেটা স্থগিত করেছেন। তারপর 7 কলেজের আন্দোলন, যে তারা বিশ্ববিদ্যালয় করতে চায়, তিতুমির কলেজের আন্দোলন, অটো রিকশার আন্দোলন, সংখ্যালঘুদের উপরে আপনার নির্যাতন হচ্ছে সেইটার আন্দোলন, তারপরে মাঝখানে একজন ছাত্র কিংবা একজন ছাত্র বিনা চিকিৎসায় মারা যাওয়ার পরে একদম প্রকাশ্যে আপনার মাইকিং করে পরের দিন যে ওই একই দিনে আপনার 2টা কলেজে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে হাজার হাজার ছাত্র যেভাবে রাস্তায় নেমেছে, মনে হচ্ছিল একটা নৈরাজ্য। হ্যাঁ, তারপরে আপনার ওই একই দিন আপনার একজন লোক, তিনি ওই যে শান্তিপূর্ণ গণ অভ্যুত্থান এটার কথা বলে আপনার টিএসসিতে বাস জড়ো করছিলেন। তারপর 35 প্রত্যাশীদের একটা আন্দোলন, অসংখ্য আন্দোলন। এখন বিষয়টা হয়েছে যে হ্যাঁ, এটা সত্যি যে আপনার যখন এরকম ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়, একটা দীর্ঘদিনের একটা কর্তৃত্ববাদী যে ব্যবস্থা সেটা ভেঙে পড়ে, তারপরে কিছুদিন অস্থিতিশীলতা হয়, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এখানে আরও কতগুলো অন্যরকম মুশকিল হয়েছে। সেটা হচ্ছে যে আপনার ওই 5ই আগস্টের আগে পরে কিন্তু আপনার পুলিশ হত্যাকাণ্ড হয়েছে। এখন সরকারি হিসেবে সেটা 50 থেকে 100 বলা হচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গার যে তথ্য, সেখান থেকে কিন্তু আমরা কয়েকশো থেকে 3000 পর্যন্ত শুনতে পাচ্ছি। এখন আপনি যখন, এবং 400 থানা কিন্তু লুট করা হয়েছে, সেখানে আপনার আগুন জ্বালানো হয়েছে, এবং মুক্তিযুদ্ধের সময় কিন্তু থানা লুট হয় নাই, এবং সেখানে যে মামলার নথি থাকে সেই নথিও নষ্ট করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে, পুলিশ of any country, they are instrumental to ensure law and order situation of any country. সুতরাং আপনি যদি তাদেরকে কাজে লাগাতে না পারেন, আমাদের মেজর জিল্লুর ভাই যেরকম বলছিলেন যে আপনার সেনাবাহিনী কিন্তু পুলিশিংয়ের জন্য তাদের ট্রেন আপ করা হয় নাই। সেনাবাহিনী হচ্ছে মূলত সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। যখন যুদ্ধ লাগবে
কিংবা অন্য কোনো আপনার ওই রকম কাজে যখন পুলিশ কিংবা বিজিবি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারা ফেল করে যায়, আপনার হোলি আর্টিজানের ঘটনা মনে আছে যে সেখানে যখন 7 জন জঙ্গি, আপনার 17 জন বিদেশি, 22 জন, সর্বমোট 22 জনকে হত্যা করে ফেলেছে, পুলিশ ফেল করলো, র্যাব ফেল করলো, তারপরে কিন্তু সকালে প্যারা কমান্ডো এনে তাদেরকে রেস্কিউ করা হলো এবং তারা সবাই মারা পড়লো। তো আপনি ধরেন যে একদিকে 5ই আগস্ট হয়েছে, তারপরে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, মানুষের মধ্যে কিন্তু একটা প্রত্যাশাও ছিল যে মানে এই পরিস্থিতি স্থিতিশীল হতে একটা সময় লাগবে, 15 দিন 1 মাস। কিন্তু আপনার যখন আমরা দেখলাম যে এই সময়টার পরেও কিন্তু পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে না, তখন কিন্তু সবাই শঙ্কিত হওয়া শুরু করলেন। এবং আপনি দেখেছেন যে আপনার ছিনতাই বিভিন্ন জায়গাতে, মানে শহর এলাকার ছিনতাই তো সবসময় মিডিয়াতে আসছেও না, মানে আপনার মোহাম্মদপুর এলাকা, তারপর কিছু কিছু এলাকা খুব ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিল। এবং আপনি বোধহয় মাসখানেক আগে মানে যৌথ বাহিনী, বিশেষ করে সামরিক বাহিনী যখন আপনার ওই অভিযান পরিচালনা করলো, তারপরে হয়তোবা এখন মুশকিলটা হচ্ছে কি যে আপনি গত মানে সবাই 15 বছর করে বলে যে ফ্যাসিস্ট সরকারের সময় 15 বছর, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় 2016-17 সাল থেকে পরিস্থিতিটা আস্তে 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 অসহনীয় হওয়া শুরু করেছে। তার আগে কিন্তু মোটামুটি একটা ইয়ে ছিল। এবং 2008-9 সালে কিন্তু আওয়ামী লীগ আপনার মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় এসেছে। সুতরাং 2008 থেকে 2014 সাল পর্যন্ত প্রশ্ন তোলার কোনো উপায় নাই। দে হ্যাড দি ম্যান্ডেট অফ দ্য পিপল। তারপরে 2014-তে আমার কাছে যতটুকু আমি সোফার আই ক্যান রিকালেক্ট, 2016-17 থেকে আস্তে আস্তে পরিস্থিতিটা মানে বিশেষ করে আপনার মানবাধিকার লঙ্ঘন এবং ভোটাধিকার বন্ধ করে দেওয়া অনেকটা, এইটার কারণে কিন্তু মানুষের ভিতরে ক্ষোভটা খুব মানে ভয়ঙ্কর হতে থাকে। তো এইটা হয়েছে যে গত প্রায় 10 বছর আমি বলবো যে পুলিশের সাথে মানুষের একটা বড় ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে। এবং সেই আস্থার সংকটে কিন্তু ওই আপনার গত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশ সেখানে বলীয় হয়েছে। এবং এখন যেটা হয়েছে, আমরা বারবার এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার এখনও ঠিক করতে পারেনি। এবং আমরা যখন আমাদেরকে প্রশ্ন করে যে এটা হোয়াট টু ডু ফর দি গভর্নমেন্ট, তো আমি ব্যক্তিগতভাবে বলেছি, যেহেতু আমি মানে ক্রিমিনাল ল, ক্রিমিনোলজি, পুলিশ ইত্যাদি নিয়ে কাজ করি, তা আমি বলেছি দেখেন পুলিশের তো একটা হচ্ছে যে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, থানা লুট হয়েছে, মামলা টামলা হয় নাই, তাহলে পুলিশের যে আপনার মনোবল সেটা কিভাবে আসবে? এবং পুলিশ যদি এটা করতে না পারে, এবং থানা এলাকায় আপনি দেখবেন যে পুলিশের যে থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের যানবাহনও পুড়িয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে 4টা তারা পেট্রোল করতো দিনে রাতে, এখন 2টা করতে পারছে। এখন একটা হচ্ছে জনবল সংকট, আর একটা হচ্ছে পরিবহন সংকট। তো এখন এইটার পাশাপাশি আপনি তাৎক্ষণিকভাবে আনসার, বিশাল একটা বাহিনী আছে, তাদেরকে আপনি পুলিশের সাথে দিয়ে দিতে পারতেন। ওদিকে আবার বেশ কিছুদিন আমরা দেখলাম যে পুলিশকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে সামরিক বাহিনীকে, যেখানে পুলিশ মানুষকে পাহারা দিয়ে রাখবে, মানে হোয়াট এ পিটি যে আপনার সামরিক বাহিনী তাদেরকে পাহারা দিয়ে রাখছে। এখন এই পুলিশের সাথে আপনি আনসার দিয়ে, যেহেতু এবং আপনি মাঝখানে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছিল, একজন মহিলা পুলিশকে পেটাচ্ছে। অবশ্যই আমি এখানে কোনো মহিলাকে খাটো করছি না, কিংবা কাউকে আমি মানে কি বলে যে বিষয়টা হচ্ছে যে পুরুষের নেচার আর মহিলার নেচারের একটু তফাৎ আছে। আসলে জনগণের ক্ষোভটা একটু এখন এইখানে আপনার যেটা দরকার ছিল, প্রত্যেকটা থানায়, আমি জাস্ট এই কথাটা বলে শেষ করি, প্রত্যেকটা থানায় যদি আপনি ওখানকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপনি পুলিশ এবং পাবলিক মানে পুলিশ পাবলিক একটা কমিটি করে দিতেন, আইন শৃঙ্খলা কমিটি, তাতে করে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আরো ভালো হতো। অবশ্যই কিছুটা আপনার সাথে সহমত প্রকাশ করে আসলে ছোট্ট একটি বিরতি নিতে চাই। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশের সময় হলো একটি বিরতি, সাথেই থাকুন। ফিট আমন্ত্রণ আবারও কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে, এবং আজকের আমাদের আলোচনার বিষয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কতটা চ্যালেঞ্জের। এবং এই নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, এবং রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিলুর রহমান। আবারও আমন্ত্রণ জানাতে চাই আপনাদের দুজনকেই। এবং বিরতিতে যাওয়ার আগে আসলে আমরা আস্থার সংকটের কথা বলছিলাম, এবং আস্থার সংকট এবং ক্ষোভ দুটো কথাই যদি বলি, তাহলে গতকালকের কিছু তথ্য যদি আসলে দিই, গত কয়েক মাস ধরেই চলে আসা একটি রেপের, একটি ধর্ষণের একটি ঘটনা কিন্তু গতকাল থেকে মেয়েটি মারা যাবার পর
অনেক প্রকট করে চলছে যে 3 মাস ধরে তাকে অপহরণ করা হয়েছিল, তার চোখ উপড়ে ফেলা হয়েছে, কিন্তু তেমন কোনো মামলা বা তেমন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা উদ্যোগ দেখিনি। সেক্ষেত্রে আমরা যেহেতু নিজেদের কথা থেকেও বলছিলাম 2018, 19, 20 সেই সময়ও কিন্তু আমরা এরকম ধর্ষণের প্রচুর সংবাদ পেতাম, কিন্তু মাঝখানে সেটি একদম কমে এসেছিল। হয়তোবা আমাদের কাছে আসতো না সংবাদ, কিংবা হয়তোবা অনেক বেশি প্রচার করা হয়ে যেত দেখে আমরাও একটু ধামাচাপা দিয়ে রেখেছিলাম যে অন্যদেরকে আরো উদ্বুদ্ধ না করি। কিন্তু এই যে গ্রাম পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে, আমরা তো শহর কেন্দ্রিক আলোচনা করি, কিন্তু গ্রাম পর্যায়েও আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেই মামলা নিচ্ছে না, কিংবা বিভিন্নভাবে হেয় করছে। এই ধরনের ক্ষেত্রেও কি আইন শৃঙ্খলা আসলে রক্ষা করাটা, কিংবা একটা সোসাইটি বা একটা সিভিলাইজেশনকে যারা শক্ত হাতে দমন নিপীড়ন করবেন বা শক্ত হাতে একটা ফরমেশনে রাখবেন, আমরা মনে করি তারাই দমন নিপীড়ন করছেন। হয়তোবা যে হামলার শিকার হয়েছে সেই মেয়েটা বা তার পরিবারকেই হেনস্থা করা হচ্ছে, তখনও আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা যেরকম বিরতির আগেও কিংবা বিরতির মাঝেও কথা বলছিলাম যে পুলিশ কিংবা বিভিন্ন বাহিনীকে রাজনীতিকরণ একটা করা হয়েছিল। সেক্ষেত্রে জিল্লুর রহমান, আপনার কাছে আসলে আসতে চাই, শহর কিংবা গ্রাম সব জায়গাতেই কি আমরা এই একই জিনিসের প্রতিফলন দেখতে পাচ্ছি? রাজনীতিকরণ করতে করতে পুলিশের প্রতি মানুষের আস্থাটা কি এতটাই চলে গিয়েছিল যে এখনো তারা সেই ক্ষোভটা রাখছেন? এবং 5 আগস্ট পরবর্তী আমরা হয়তোবা ভেবেছিলাম যে এখন হয়তোবা পরিবর্তন আসবে, কিন্তু সেই পরিবর্তনটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। আপনি কি সেটা মনে করেন? এটা আপনার অনুভূতি আপনি বলছেন, আমার অনুভূতিটা ওই জায়গায় না। যেহেতু এই আইন শৃঙ্খলা নিরাপত্তা ছাত্র, আমি এটা নিয়ে লেখাপড়া গবেষণা করি। এটা এমন একটা বিষয়, এটা রাতারাতি আপনি পরিবর্তন করতে পারবেন না। এক, দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বললেন যে মানুষের যে একটা ক্ষোভের কথা, তার পিছনে একটু ব্যাকগ্রাউন্ড আপনার জানতে হবে। সেটা হচ্ছে এটা শুধু রাজনীতিকরণেই ক্ষান্ত হয়নি, এটাকে অনেক সময় কিলার বাহিনী তৈরি করা হয়েছে, দলীয়করণ হয়েছে, দলের ক্যাডারে পরিণত করা হয়েছে। মাইন্ড ইট, নিশ্চয়ই আমাদের সবাই স্মরণ করবেন, একজন অপদার্থ পুলিশ অফিসার ছিল আসাদ নামের, নামটা আমার ভালো লাগে না শুনতে। সে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছে, সরকার তো আমরা আনছি, আমাদের কথাই চলবে। আপনি ভাবতে পারেন কত বড় দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এবং একটা সরকার তৈরি হয় দেশের মানুষের ভোটাধিকার সমর্থন নিয়ে। সেখানে একজন পুলিশ কর্তা বলে যে আরে পুলিশ আমরাই তো সরকার এনেছি, তার অর্থ উনি বোঝাতে চাচ্ছে যে আমরা যা করব সরকার তা করতে বাধ্য। সরকারকে তারা ব্ল্যাকমেইল করে যাচ্ছে। আসলে বাস্তবে তেমনই হয়েছে। আপনি শুধু গ্রাম বা শহর এরকম আলাদা করবেন না। এদেশের যেখানে যাবেন এমন কোনো পরিবার নাই যে পরিবার এই পুলিশ দ্বারা অন্যায়ভাবে নিপীড়নের শিকার হয় নাই। আবার এই পুলিশ বাহিনীতে আমারই খুব পরিচিত কাছের অফিসার আছে, ফেরেশতার মতো সৎ, আমি নাম বলতে পারি এখানে, আইজি ছিল, পুলিশ ডিপার্টমেন্টের এক কাপ চাও খায়নি। পাটোয়ারি সাহেব ছিল, শহীদুল হক সাহেব ছিলেন, ওই যে আমাদের মানিক যে সার্জেন্টকে উনি ওন করার জন্য তারে একুজ করেছিল, পরে প্রেসিডেন্ট ওনার মাফ করছে। উনি আর্মার্ড অফিসার, আমার আর্মার্ড অফিসার মেজর ছিলেন উনি। পুলিশে যে করে জিজ্ঞেস করেন। অ্যাডিশনাল আইজি নাজিব আমার রুমমেট ছিল, আমার সাথে চাকরি করছে প্রধানমন্ত্রীর সাথে। সে মাসের 15 তারিখের পরে কিভাবে তার বাজার করবে তার স্ত্রী মাথা খারাপ হয়ে যায়। তার কাছে গেলে 1 কাপ শুকনা চা ছাড়া কিছু আপনার কোনোদিন খাওয়াবে না। এরা তো এ জাতির গর্ব, এরা তো পুলিশ বাহিনীর মহিমা ছড়িয়েছে। শুধু সবাই খারাপ আমি তা বলি না, কিন্তু এই খারাপগুলোকে শক্ত করে ধরতে হবে। এমনও পুলিশ অফিসার আমরা দেখছি দেশে বিদেশে তাদের বাড়ি, রিসোর্ট, শত শত কোটি টাকা ব্যাংকে কোথার থেকে আসছে, কোন জমিদারের ছেলে
এই পুলিশে চাকরি করতে আসছে বলেন? আমরা অবশ্যই, যারা অবশ্যই, কাজল ভাই এবং- চাকরি করি আমরা তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের মূলধন তো এই অবশ্যই, চাকরিটা। তবে আমি IGP টিনের ঘরে, আমার জন্ম হয়েছে গ্রামে, আমি সেখান থেকে উঠে আসছি, ঢাকা শহরে একটা অবশ্যই, বাড়ি তবে, পেয়েছি, শেখ এই দেশে হাফিজুর জনগণ রহমান আমাকে কার্জন, দিয়েছে, আসলে এটাই তো আপনার- বড়। আপনার এরপরে বেশি কাছে টাকা কোথা থেকে আমি আসছে এটা ধরেন আপনি, যেতে তাহলে চাই বুঝবেন যে- জনগণের, প্লিজ শোনেন, জনগণের ক্ষোভটা কোথায় তাহলে বুঝবেন। এক এক বাড়িতে অজ্ঞাতনামা, গায়েবী এমন মামলা দিয়েছে শুধু রাজনৈতিক কারণে। অবশ্যই তারপর আরেকটা কথা এখানে বলে রাখি, ইউএস স্টেট ডিপার্টমেন্ট এই গত 3 দিন আগে বলছে যে গত সরকার এই জঙ্গি নাটক সাজিয়েছে বিরোধী দলদের অবশ্যই। দমন করার জন্য। এটা তো রাজনীতি, সে ধরনের রাজনীতির আমরা অনেক এই ধরনের ক্ষোভ তো আসলে- মানুষের থাকবে। প্লিজ আপনার মনে রাখতে হবে, এই সময় পুলিশ আমাদেরও ভাই, তাদের ছাড়া আমরা চলতে পারবো না, তাদের সংশোধন হতে হবে। আমি ধন্যবাদ জানাই, স্যালুট জানাই ওই সমস্ত পুলিশ অফিসারকে যারা ক্ষমা চেয়েছে। এই যে অ্যাডিশনাল আইজিপি কিছুদিন আগে জুলাইয়ের আন্দোলনের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। উনি ক্ষমা চেয়েছে, উনি আমার খুব কাছের বাগেরহাটের শেখ হাফিজুর রহমান কার্জন ছিল, একসময় একসাথে আপনার প্রোগ্রাম কাছে করেছি। আসলে জানতে এই চাই। ধরনের সংশোধন হওয়ার দরকার আমাদের। অবশ্যই আইজিপিরা যখন আমরা বলছি যে তারা সৎ ছিলেন, কিন্তু তাদের অধীনস্থ যারা ছিলেন তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন দেখে পুলিশ প্রশাসনের কিংবা পুলিশের কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ে এত প্রশ্ন, আস্থার এত সংকট, না এত না, ক্ষোভ। আমি একটু বলি, সেক্ষেত্রে ব্যর্থ একটু শব্দটা যদি আমরা- বলেন, আমরা- এনে বলতে হবে রাজনীতিবিদ দুনিয়া আমার মাথার আসছি, উপরে, এখন বাইপাস করে যে আপার জিল্লুর হ্যান্ড রহমান, পেয়ে আপনার গেলে কাছে- সমস্যা। আপনার কাছে আসছি, তবে শেখ হাফিজুর রহমান কার্জন আপনার কাছে আসলে জানতে চাই যে এই আস্থার সংকট বা ক্ষোভটা আসলে সৃষ্টিটা কোথা থেকে হলো, কিংবা এটি দমন কেন তারা করতে পারলেন না? আপনার আগের প্রশ্নের উত্তর দিব না? জি জি জি, আগেটা থেকে শুরু করি রেপের আমরা। বিষয়ে যেটা বললেন, আপনাকে মনে রাখতে হবে যে আমরা যারা এই ক্রিমিনাল ল, ক্রিমিনোলজি এগুলো নিয়ে পড়াশোনা করি, সেটা বলা হয় যে এইটার সাথে পুলিশের কোনো সম্পর্ক নাই। আপনার হোমিসাইড এবং রেপ, এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো জায়গাতে যেটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং রেপ, এইটা পুলিশের পক্ষে প্রিভেন্ট করা খুব কঠিন। আপনি চুরি, ডাকাতি, ছিনতাই, আরও অনেক কিছু আছে, এটা পুলিশ যদি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আপনার সদিচ্ছা থাকে তাহলে 60, 70, 80% সেটাকে নির্মূল করতে পারে। আর আমাদের এখানে যেটা মুশকিল হয়েছে, আপনি কখনো আপনার গণমাধ্যমে কোনো মানে রেপটা নিয়মিত হচ্ছে সেটা প্রকাশিত হয়, কখনো হয় না, কিন্তু আপনি আইন ও সালিশ কেন্দ্র কিংবা ব্লাস্ট কিংবা এই ধরনের অনেকগুলো সংগঠন, নারী উমেন লয়ার্স বিভিন্ন অ্যাসোসিয়েশন, সংগঠন আছে তারা যারা কিন্তু কাজ করে। বাৎসরিক কিংবা আপনার 6 মাস ভিত্তিক নানা পরিসংখ্যান প্রকাশ করে। এবং সেখানে গেলে আমি প্রথম আলোর একটা রিপোর্ট দেখেছিলাম প্রায় 3-4 বছর আগে, সেখানে বলছে যে 5 থেকে 7 বছর বয়সী যে মেয়ে, মানে তাদের রেপের সংখ্যা 250 সবচেয়ে জন। বেশি vulnerable মানে এবং তাদের আপনি সবচেয়ে 5 বেশি থেকে 7 বছর বয়সী মেয়েকে রেপ করা, এইটা মানে কতটা অসুস্থ এবং বিকৃত মস্তিষ্কের হলে সে সেটা করতে পারে। এবং এইটা আমার কাছে মনে হয় যে মানে গত 2010 সালের পরে সবচেয়ে বেশি আমাদের ক্ষতিটা হয়েছে দুটো জায়গায়। একটা হচ্ছে যে আমাদের পড়াশোনার শিক্ষার মানটা ভয়াবহ রকম কমে গিয়েছে, আর একটা হচ্ছে মূল্যবোধের যে অবক্ষয়, এবং সেটা দুটো জায়গাতে আমরা তার প্রতিফলন দেখেছি। একটা হচ্ছে দুর্নীতি, আর একটা হচ্ছে এই রেপ এত বলগাহীন হয়ে গিয়েছিল। এবং আপনি দেখেন এই রেপের ক্ষেত্রে আবার আমরা যখন আমাদের যে বিচারিক পরিসংখ্যান সেটার দিকে তাকাই, এটার কনভিকশন রেট হচ্ছে 1 to 3। মানে এইখানে একটা মেয়ে যদি আপনার রেপড হয় কিংবা সে শারীরিকভাবে নির্যাতিত হয়, প্রথমে মানে অধিকাংশই কিন্তু অনেকে থানায় যেতে চায় না, এবং থানায় যদি যায়, থানায় যদি যায় তাহলে পরে তার সাথে যে ব্যবহারটা করা হয়, বলা হয় যে মানে সেকেন্ড টাইম দ্যাট গার্ল হ্যাজ বিন রেপড। এবং এরপরে যখন আপনার ওই ট্রায়াল স্টেজে যায়, তখন আপনার তার বিপক্ষের যে আইনজীবী এমনভাবে তাকে জেরা করে, মানে ওইখানে মানে এত অশ্লীলভাবে, হ্যাঁ, কারণ আমাদের এখানে আবার ওই ধারাটা বাতিল হয়েছে যে আপনার গত সরকারের সময়, যে আপনার ক্যারেক্টার অফ এনি ফিমেল শুড বি মানে ভ্যালিড পিস অফ এভিডেন্স, হ্যাঁ, তো সেইটা বাতিল হয়েছে। এবং আমাদের এখানে কিন্তু আপনি দেখবেন যে কনভিকশন রেট যদি 1 to 3% হয়, তাহলে 57 জন ধর্ষককে আপনি শাস্তি দিতে পারছেন না। তাহলে হোয়াই ইউ আর কিপিং দিস ক্রিমিনাল জাস্টিস সিস্টেম? আপনি এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কেন রেখেছেন যেখানে আপনি 97 জন ধর্ষককে শাস্তি দিতে পারেন না?
আপনার তো এটাকে পরিবর্তন করতে হবে। এবং সবচেয়ে বড় যে জায়গাটা রেইপের সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু অ্যাড্রেস যে মূল্যবোধের জায়গাটা, যে আপনি প্রত্যেকটা ফ্যামিলিতে একটা ছেলে, মানে রেইপের ক্ষেত্রে তো প্রধান কালপ্রিট হচ্ছে ছেলেরা, সব ছেলে না যারা অসুস্থ এবং বিকৃত মানসিকতার, সেই প্রত্যেকটা ছেলেকে আপনি যদি মেয়েদের প্রতি সম্মান শেখাতে না পারেন, যেটা শুরু হয় পরিবার থেকে। অবশ্যই, তবে সেক্ষেত্রে আমাদের সিস্টেম বা আমাদের ব্যবস্থার জন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, কিন্তু রেইপের ক্ষেত্রে আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম শেষে মামলা হলে তখন তারা আসবে, পরিবার, কিন্তু তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, মূল্যবোধ, ধর্ম, আপনার মন থেকে যদি সেটা না আসে তাহলে তো আর পুলিশের কাছে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আর পুলিশের কাছে গিয়েও আপনি সুবিচার পাচ্ছেন না। অবশ্যই আমি দ্বিতীয় প্রশ্নের জবাবটি আপনার থেকে আমরা শুনবো, তবে তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। কিশোয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশের সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে, এবং আজকের আমাদের আলোচনার বিষয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কতটা চ্যালেঞ্জের, এবং তা নিয়ে প্রথমেই আসলে এবার প্রশ্ন করতে চাই শেখ হাফিজুর রহমান কার্জন আপনাকে। বিরতির আগে কিন্তু আমরা কথা বলছিলাম যে প্রশাসনের ব্যবস্থার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বিভিন্ন চ্যালেঞ্জ মুখে পড়ছে কিনা, কিংবা তাদের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা, সে নিয়ে আসলে আপনার মত জানতে চাই। আপনি এই গত 15 বছর দিয়ে তো আর পুলিশ বুঝবেন না। আমরা 1856-57 সালে যেতে হবে, মানে আপনার সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল, ওই সিপাহী বিদ্রোহের যে উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার তাদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করা, এবং সেইটা যখন তারা কন্ট্রোল করে ফেললেন, তারা দেখলেন যে ইট উড বি ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ ইন দিস ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট উইদাউট সাম কোয়ারসিভ ল, কোয়ারসিভ ফোর্স। এবং আপনি দেখবেন 1857 সালে সিপাহী বিদ্রোহ হলো, তো 1860 সালে হচ্ছে পুলিশ, মানে পেনাল কোড, আর 1861 হচ্ছে পুলিশ অ্যাক্ট। হ্যাঁ, তো এই যে পুলিশকে তারা করেছিলেন, তাদের যেটা উদ্দেশ্য ছিল, পুলিশ ছিল তাদের লাঠিয়াল বাহিনী, যে ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক আন্দোলন যদি হয়, সামাজিক কোনো অসন্তোষ হয়, সাংস্কৃতিক কোনো অসন্তোষ হয়, কিংবা তাদের বিরুদ্ধে কেউ অপপ্রচার করে, এইটাকে যেন একদম মানে স্থিতিশীল করে রাখতে পারে, ঠান্ডা করে দিতে পারে। এখন এই পুলিশটা পাকিস্তান আমলেও একইভাবে ব্যবহৃত হয়েছে, বাংলাদেশ আমলেও কম বেশি একইভাবে ব্যবহৃত হয়েছে। এইটা আপনি শুধু গত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকারের দোষ দিলে হবে না, এটা সবাই কম বেশি করেছেন। এখন মুশকিল হয়েছে যে গত মানে 15 বছর ঠিক বলবো না, 10 বছরে আপনার একটা সময় এসছে যে আপনার ভোটাধিকারটা মানুষের ছিলই না, এবং সেটার ক্ষেত্রে যে নির্বাচনের সময় মূল ভূমিকাটা পালন করেছে পুলিশ এবং অ্যাডমিন, এবং সেইটার কারণে কিন্তু আপনার তাদেরও যেমন ঔদ্ধত্য বেড়েছে, হ্যাঁ, আবার ওদিকে আপনার রাজনৈতিক দল, পুলিশ এবং অ্যাডমিন, এদের কিন্তু আস্থার সংকট তৈরি হয়েছে। তারা নিজেরা অনেক মানে সুযোগ সুবিধা পেয়েছেন, টাকা পয়সা হয়েছে, কিন্তু আস্থার সংকটটা যায়নি। এবং পুলিশের যেটা বললাম, এই যে পুলিশের রাজনৈতিক ব্যবহার, এই রাজনৈতিক ব্যবহার ব্রিটিশ আমলেও ছিল, পাকিস্তান আমলেও ছিল, বাংলাদেশেও কম বেশি সবাই করেছে। এখন এই পুলিশটাকে আপনি যদি ঢেলে না সাজান, এবং একটা সময় পুলিশকে বলা হতো ফোর্স, মানে এটা মানে পুলিশ বাহিনী কিংবা শক্তি, তো এখন কিন্তু সারা পৃথিবীর গণতান্ত্রিক দেশে বলা হয় পুলিশ সার্ভিস। এখন আমরা এইখানে আপনি দেখবেন যে গত সরকারের সময় তারা তাদের ওয়েবসাইটে লিখতেন পুলিশ সার্ভিস, এবং আপনি থানায় গেলেও দেখবেন যে ওইখানে লেখা সার্ভিস, কিন্তু এটা আসলে কাগজে কলমে হয়েছে, বাস্তবে হয় নাই। কারণ জনগণ যখন আপনার কাছ থেকে সেবা পাচ্ছে না, তখন কিন্তু আপনি সেটা সার্ভিস হবে না। এবং এখন যদি আপনি পুলিশকে ঢেলে না সাজান, এবং পুলিশকে ঢেলে সাজাবার কয়েকটা জায়গা, যে আপনার কাঠামোতে পরিবর্তন আনতে হবে, আপনার আইনে পরিবর্তন আনতে হবে, তাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে, তাদের যে মোডাস অপারেন্ডি সেখানে পরিবর্তন আনতে হবে। এবং আপনি এটা যদি করতে চান, দুটো জিনিস আপনার সামনে থাকবে। একটা হচ্ছে যে পিপল ফ্রেন্ডলি পুলিশ, সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে আপনার এটার মধ্যে যে প্রফেশনালিজমটা থাকতে হবে, যে আপনি রাষ্ট্রের পুলিশ, আপনি কোনো সরকারের পুলিশ না, আপনি মানে মোটামুটি একটা রুল অফ ল এবং আপনি একটা আইনি কাঠামোর মধ্যে থেকে সার্ভিসটা দিবেন। এবং শেষ পর্যন্ত যেটা আমি বলবো যে জবাবদিহিতা, মানে পুলিশ যতটুকু আছে তারা যতটুকু করতে পারতো, দুইটা কারণে নষ্ট হয়েছে। একটা হচ্ছে এটা রাজনৈতিক ব্যবহার, মানে যে সরকার থাকে সেই সরকারের লাঠিয়াল বাহিনী, আর দ্বিতীয়ত হচ্ছে এই পুলিশ আপনাকে পেটাক, আপনাকে হয়রানি করুক, আপনার বিরুদ্ধে মামলা দিক, আপনাকে কাস্টোডিয়াল টর্চার করে মেরে ফেলুক, এটার কোনো জবাবদিহিতা নাই। মানে তাদের ডিপার্টমেন্টাল অ্যাকশন যেটা আছে সেটা পর্যাপ্ত না। আর ফৌজদারি যে ক্রিমিনাল কেস, আপনি দেখেন যে মেজর সিনহাকে যে মেরে ফেললো,
একজন সেটা কিন্তু মেজর সিনহা বলে বিচার হয়েছে এবং তারপরে আমরা জানলাম যে 200 ক্রসফায়ার ইতিমধ্যে তিনি করেছেন, কোনো আমরা ইনফরমেশনও জানতাম না। সুতরাং এই দুটো জায়গায় আপনি যদি মানে একদম ঢেলে সাজাতে নাও পারেন, অন্তত এই দুটো জায়গায় আপনি যদি জবাবদিহিতাটা মোটামুটি নিশ্চিত করতে পারেন, হ্যাঁ, যে বর্তমান জবাবদিহিতা কাজ করছে না, এটাকে এমনভাবে করেন যাতে করে পুলিশ যা খুশি তাই করতে না পারে। হ্যাঁ, আবার এটাও ঠিক যে পুলিশের সাথে আমাদের যে আস্থার সংকট তৈরি হয়েছিল, পুলিশ যেমনই থাক, এই পুলিশ ছাড়া যে আমাদের চলবে না এখন কিন্তু আমরা বুঝতে পারছি, সেটা এখন আমরা আসলে বুঝতে পারছি। সেটা কিন্তু, এবং পুলিশের ভিতরে অনেক ভালো লোক আছে। আমি যে শুধুমাত্র একদম ঢালাওভাবে বলবো যে পুলিশ খারাপ, সেটা কিন্তু জিলুর রহমানের কথার সাথে আসলে কিছুটা একমত পোষণ করেই কিন্তু আপনি অবশেষে বললেন যে পুলিশের ভেতরেও কিন্তু ভালো অনেকেই আছেন। জিলুর রহমান, আপনার কাছে আসলে একই প্রশ্ন রাখতে চাই, এবং আপনি যেহেতু সাবেক সামরিক কর্মকর্তা, আপনার কাছে প্রশ্নটা হলো এই ধরনের আসলে প্রিভেন্ট কিভাবে করতে পারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন এরকম সিচুয়েশনে না পড়ে, ছোট্ট করে যদি একটু বলতেন। এটার থেকে এখন আমাদের যে পরিস্থিতির মধ্যে আছে, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য চটজলদি কোনো কিছু নাই, তবে একটা হচ্ছে ট্রেনিং, মোটিভেশন। এই মোটিভেশনগুলার টোটাল একটা নতুন সিলেবাস তৈরি করতে হবে, যেখানে মানবাধিকার কর্মী, ওনাদের মতো আইনজ্ঞ যারা, তারা যে ওখানে গেস্ট স্পিকার হিসেবে যে তারা ডেলিভারি দিবে, স্পিচ করবে। আর ওই যেটা যে প্রাইস অ্যান্ড পানিশমেন্ট, এই দুইটা প্যারালালি রাখতে হবে। পুলিশের ভিতরে যদি কেউ অন্যায় করে তাকে ওরকম কঠোর সাজা দিতে হবে, ভালো করলে তারা পুরস্কার করতে হবে। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে হোয়েন গিল্ট গোজ আনপানিশড, তখনই কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটি ফ্লেয়ার আপ হয় সমাজে। সুতরাং সর্বক্ষেত্রে আমাদের নিশ্চিত করতে হবে যে কোনোভাবেই যেন একজন অপরাধী আপার হ্যান্ড না পায় পলিটিক্যাল কোনো কানেকশনের জন্য, এইটা নিশ্চিত করতে হবে পুলিশকে। আর পুলিশকে একটু বলি, দেখেন আমাদের তো পুলিশ কমিশনার সাহেব বললেন ৮০,০০০-এর মতো শুধু ছাত্রলীগ আর দলীয় ক্যাডার ঢুকানো হয়েছে, তাহলে সেই জায়গায় কি করে নিরপেক্ষ কাজ করবে? এগুলা সংস্কার করতে হবে, সময় দিতে হবে, আইন পরিবর্তন করতে হবে অবশ্যই। এবং এর মাধ্যমে শেষ করছি কেশওয়ান নিবেদিত প্রযুক্তি বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সাথেই থাকুন।